গুড আফটারনুন বন্ধুরা। আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। গত সপ্তাহে আমি একটি ব্লগও দিতে পারিনি, কারণ পারিবারিকভাবে আমি মেন্টালি খুব ডিপ্রেশনে ছিলাম। আমি শুধু না, আমার হাজব্যান্ডও। গত 2 মাস যাবৎ একটা কাজ নিয়ে আমরা খুব পেরেশানের মধ্যে ছিলাম। তো আজকে সেই কাজটা শেষ হয়েছে, কিন্তু সেটাও হয়েছে খুব বিশ্রীভাবে। তো বিকালে একটু জরুরি ভিত্তিতে বের হতে হলো আমাদের। যাচ্ছি সরকারি ওই কাজটার জন্যই। কি হয়েছে ঘটনায় সেটা তোমরা ভিডিওর শেষে জানতে পারবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো, সুস্থ এবং সুন্দর আছো। আমরাও কোনো রকম আছি। আর গত 2 সপ্তাহে ব্লগ দিতে পারিনি, কারণ ফ্যামিলিগত অনেক ঝামেলা ছিল। আজকে একটা ব্লগ দিচ্ছি, তাও সেটা খুবই ছোট একটা ব্লগ, মিনি ব্লগ বলতে পারো। কারণ ওই যে একটু আগেই বললাম সেটাই। তো যা হোক, যাচ্ছি একটা বাসায়। এই বাসাটা আমাদের অনেক বছর আগে আমরা ভাড়া ছিলাম। ধরো 2005, 6, 7, 2 বছর ভাড়া ছিলাম। সেই বাসাটায় যাচ্ছি। তো আমরা যখন এই বাসাটায় ছিলাম, তখন এই যে রাস্তাঘাট, দোকানপাট দেখতে পাচ্ছ, তখন এগুলো কিছুই ছিল না। এগুলো ছিল পুরোটাই গাছগাছালি আর বন জঙ্গল দিয়ে ঢাকা। আমরা যাচ্ছি হলো ইস্টার্ন হাউজিংয়ের দ্বিতীয় পর্বতে। তো ইস্টার্ন হাউজিংয়ের দুইটা পর্ব, একটা প্রথম পর্ব, একটা দ্বিতীয় পর্ব। তো প্রথম পর্বটা তখনও ডেভেলপ করা হয়নি। দ্বিতীয় পর্বটা কিছুটা ডেভেলপ হয়েছিল, কারণ তার পেছন দিয়ে বেড়িবাঁধ ছিল। তো বেড়িবাঁধে যেহেতু অনেক মানুষ যাতায়াত করতো, বাস যাতায়াত করতো, বাসের রাস্তা, ট্রাকের রাস্তা, সিএনজির রাস্তা, তো সেই কারণে ওই সাইডগুলো দিয়ে তখন কয়েকটা বাসা হয়েছিল। আমরা যে বাসাটায় ছিলাম সেটা ছিল একেবারে বোটানিক্যাল গার্ডেনের দেয়াল ঘেঁষে একটা বাসা। ফলে ওই বাসাটাতে আমরা 2 বছর ছিলাম, এবং বলা যায় একটা বনের মধ্যে ছিলাম, অনেকটা রিসোর্ট টাইপের বাসা। তো ওই বাসাটার 5 তলাতেই আমরা ভাড়া ছিলাম। তো এত বছর পরে ওই বাসাটায় আজকে আমাদের যেতে হচ্ছে একটা জরুরি কাজে। তো যেটা বললাম যে এটা হচ্ছে 2 মাস আগের একটা সরকারি কাজ, সেই কাজটা নিয়ে একটা ঝামেলা হয়েছে, সেটারই একটা চিঠি ওই বাড়ির ঠিকানায় এসেছে। তো আমি বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি, আর এই যে দুই পাশে যে প্লটগুলো, এগুলো তখন সব একদম লাল মাটি দিয়ে ভরা ছিল, উঁচু নিচু জঙ্গল। আমরা যে বাসাটায় ছিলাম সেই বাসাটায় প্রতিদিনই আমরা শিয়ালের ডাক শুনতে পেতাম। আর এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনেরই ওয়াল। তার পাশে বোটানিক্যাল গার্ডেনের সঙ্গে লাগো একটা মসজিদ, সেই মসজিদের পাশ দিয়ে যাচ্ছি। আর এই মসজিদের পিছনেই বোটানিক্যাল গার্ডেন, মানে এই পুরো এরিয়াটাই যা আমরা দেখতে পাচ্ছ তোমরা, পুরোটাই বোটানিক্যাল গার্ডেন। তো যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকো। 2007 সালে এই এলাকাটা ছেড়ে আমরা চলে গিয়েছিলাম। এখন 2026 আমরা এলাম। তো বাসাটা খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছে আমাদের, বুঝতে পারছি না। যদিও ঠিকানা আছে, কিন্তু মনে করে ঠিকানাটার সঙ্গে আনিনি। তো যা হোক, এখন একটু চেষ্টা করে দেখছি। আমরা যখন ছিলাম তখন একদমই কোনো বাসাই ছিল না। হাতে গোনা 6 থেকে 7টা বাড়ি ছিল, এবং এই 6-7টা বাড়ির মধ্যে এখন হাজার হাজার বাড়ি হয়ে গেছে। তো আসলে খুঁজে পেতে একটু সমস্যাই হচ্ছে। যা হোক, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে করে, আশেপাশের মানুষকে জিজ্ঞেস করে করে যাচ্ছি। প্রথমে মনে হয়েছিল এই বাসাটা, কিন্তু পরে নক করে দারোয়ানকে বের করে দেখলাম যে এইটা সেই বাসা না। তো আবার ওই দারোয়ানি বলে দিল যে পরের লাইনে ওই বাসাটা, যে বাসাটা আমরা খুঁজছি। তো এই যে গোলাপি রঙের বাসাটা দেখছো, এই বাসাটাই আসলে আমরা ছিলাম। এই বাসাটার 5 তলায় আমরা ছিলাম 2005 থেকে 6-7। তো যা হোক, বাসাটা পেয়েছি, এখন বাসায় যাচ্ছি। বাসায় যে আপা থাকেন, মানে বাড়িয়ালি যে আপা, উনি আমাদেরকে ফোন দিয়েছিলেন যে আপনারা আসেন, আপনাদের একটা পেপারস আসছে আমার ঠিকানায়, এটা খুবই জরুরি মনে হচ্ছে আপনাদের জন্য। তো তখন আমরা বুঝে ফেললাম যে আমরা যে কাজটার জন্য গত 2 মাস যাবৎ ওয়েট করছিলাম, সেই কাগজটা আসলে ওনার এই বাসার ঠিকানায় চলে গেছে। এখন কিভাবে চলে গেছে সেটিও তোমাদেরকে জানাবো। আগে বাসার ভেতরে ঢুকি
এবং তাদের সাথে কথা বলি, তারপরে বিস্তারিত তোমাদেরকে জানাচ্ছি। তো বাসার ভেতরটাও তোমাদেরকে একটু দেখাবো। আপা বাসায় একাই আছে, এটা আপার ছেলে। আর ওনাদের বাড়িটা হচ্ছে ডুপ্লেক্স। ওনারা নিচতলা এবং দোতলা নিয়ে একসঙ্গে থাকেন। নিচতলায় ড্রয়িং রুম, ডাইনিং আর রান্নাঘর, আর সঙ্গে গ্যারেজ, আর উপরে হচ্ছে ওনাদের বেডরুমগুলো। মজার বিষয় হলো 2007 সালে এই বাসাটা যেমন দেখে গিয়েছিলাম এখনও ঠিক সেই রকমই আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। সেই মানে একভাবে আপা রেখেছে, সুন্দর করে গুছিয়ে পরিপাটি টিপটপ করে। দেখে ভালো লাগলো। আর অনেক দিন পরে যেহেতু আসলাম, তো আমাদেরও ভালো লাগছে, অনেক কথা মনে পড়ছে। তো আপা আমাদেরকে অনেক আপ্যায়ন করলেন। আমরা অনেক না করার পরে উনি শুনলেন না, যেহেতু অনেক দিন পর আমরা এসেছি, যথেষ্ট সম্মান দিলেন আপা আমাদেরকে। তো যাই হোক, সেই সময় রাস্তাঘাট ছিল না, পায়ে হেঁটে এখানে আসতাম যেতাম। তো যা হোক, চলো। ভিডিওর শুরুতে যেমনটি বলছিলাম যে মেজাজটা একটু খারাপ আছে। তো সে খারাপ কেন ছিল তার কারণটা এখন তোমাদেরকে বলছি। এটা একটি সরকারি চিঠি। এই চিঠিটা আমার হাজব্যান্ডের নামে এসেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিঠি। এই চিঠিটা এসেছে 2007 সালে আমরা যে বাসায় ভাড়া ছিলাম সেই বাসার ঠিকানায়। এখন প্রশ্ন হচ্ছে, এই সরকারি দপ্তর 2007 সালে আমরা যে বাসায় ছিলাম সেই বাসার ঠিকানা কিভাবে পেল? এই কাজটা যখন শুরু হয় 1 মাস, না দুঃখিত, 2 মাস আগে সরকারি অফিস থেকে আমার হাজব্যান্ডকে ফোন করে বলে যে আপনার নামে একটা চিঠি পাঠানো হবে, তো আপনার বাসার ঠিকানা, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটোই আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান। তো আমার হাজব্যান্ড দুটো ঠিকানায় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। প্রথমে ইংরেজিতে পাঠিয়েছিল, পরে আবার ওনারা ফোন করে বলেন যে ইংরেজিতে হবে না, বাংলায় লিখে পাঠান। তারপর আবার দুটো ঠিকানায় বাংলায় পাঠিয়ে দেয়। আর শুরুতে যে কাজটা হয়েছিল, প্রথমবার যখন ওনারা ফোন করেন তখন ওনারা বলেছিল আপনার একটা সিভি, আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এই সবগুলো আমাদেরকে পাঠান। তো শুরুতে এগুলো পাঠানো হয়ে গেছিল। আজ 2 মাস পরে যখন এই চিঠিটা এসছে ওই বাড়িওয়ালার বাসায়, বাড়িওয়ালা আপা ভেবেছে ওনাদের চিঠি মনে করে চিঠিটা খুলে ফেলেছিল। খুলে ফেলে ভিতরের কাগজটা যখন পড়ে তখন সে চিন্তা করলো যে এই চিঠি তো আমাদের কাছে আসার না কথা না, তাহলে এই চিঠিটা কার? তবে চিঠির উপরে যখন ওর নামটা দেখলো তখন উনি বুঝতে পারলো যে উনি তো আমাদের বাসায় বহু আগে ভাড়া ছিলেন, এবং এই যে সাদা অংশটা দেখছো এটার উপরে ফোন নাম্বারটাও ছিল। তারপরে উনি এই ফোন নাম্বার দেখে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলেন যে ভাই, আপনার নামে একটা চিঠি আসছে সরকারি অফিস থেকে, তো এই বিষয়ের ওপরে আপনি একটু আসেন, এসে চিঠিটা একটু নিয়ে যান। তো আমার হাজব্যান্ড দ্রুত রেডি হয় এবং আমাকে বলে তুমিও সঙ্গে চলো, চিঠিটা নিয়ে আসি, কারণ এই চিঠিটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা গেলাম, গিয়ে চিঠিটা নিয়ে আসলাম। এখন প্রথম প্রশ্নের উত্তরটা দিই যে এই ঠিকানা তারা পেল কীভাবে? তারা পেল এনআইডি কার্ডের পেছনে যে বর্তমান ঠিকানা লেখা ছিল, সেই এনআইডি কার্ডের বর্তমান ঠিকানা দেখে তারা এই ঠিকানায় পাঠিয়েছে। এনআইডি কার্ডের বর্তমান ঠিকানা তো চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব বেশি, এটা যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে। বর্তমান ঠিকানা তো বর্তমান ঠিকানায়, এটা যে কোনো সময় চেঞ্জ হবে, মানুষ তার বাড়িঘর চেঞ্জ করবে, এটাই স্বাভাবিক, যেহেতু আমরা ভাড়াটিয়া। তারপরে সেই এনআইডি কার্ডের ঠিকানা দেখে তারা এটা পাঠিয়ে দিয়েছে। তারা যে 2বার ফোন করে আমাদের কাছ থেকে ঠিকানা নিল, যে একবার বাংলায় দেন, একবার ইংরেজিতে দেন, এত কিছু করার পরেও তারা এইরকম একটা ভুল করে চিঠিটা পাঠিয়ে দিয়েছে। এই হলো সরকারি দপ্তরের মাসিমারা কেরানির কাজ। আজকে যদি ওই ভদ্রমহিলা এই ফোন নাম্বারটা না থাকতো এবং না বুঝতো এবং না জানতো অথবা গুরুত্ব না দিত, তাহলে আমাদের জন্য একটা বড় ক্ষতি হতে পারত। তো বিষয়টা সবাইকে সতর্ক করার জন্য আমি আপলোড করছি, যাতে আপনারা যদি কোনো সরকারি দপ্তরে কাজ করেন, কাজে যান, তাহলে অবশ্যই বর্তমান ঠিকানাটা পই করে বলে দিয়ে আসবেন যে এটা বর্তমান ঠিকানা, এটাতে চিঠি পাঠাবেন, এটাতে ফোন দিবেন, এটাতেই যাবেন, অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই।
বুঝতে পেরেছেন আমার মেজাজটা কেন খারাপ হয়েছে? তো বন্ধুরা, মেজাজটা বেশি ভালো না, এখনও ঠান্ডা হতে পারছি না, খুব রাগ হচ্ছে। যা হোক, চিঠিটা এসছে, সেটা একটা মানে শান্তির বিষয়, যে যে কাজটা আরও 2 মাস আগে থেকে হওয়ার কথা হচ্ছিল না সেটা হয়েছে। এটা একটা খুশির সংবাদ। তো সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটা আপলোড করলাম। কেউ কিছু মনে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ছোট্ট একটা ব্লগ হবে, দেখে নেবেন অবশ্যই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো সময়ে। ধন্যবাদ।